বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাবেয়া কেমিস্ট্রিতে আমার সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি। আজকে আমি কেমিস্ট্রির সপ্তম অধ্যায়ের আমার পার্ট বাই পার্ট আলোচনার তৃতীয় পাঠ। আজকের আলোচনায় আমার থাকবে পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ, পানি যোজন, সমানুকরণ, পলিমারকরণ, বাস্তব ক্ষেত্রে সংঘটিত কিছু বিক্রিয়া। তো আর্দ্র বিশ্লেষণ কি? আর্দ্র বিশ্লেষণ হচ্ছে পানি যখন কোনো যৌগের সাথে বিক্রিয়া করে কোনো উৎপাদ উৎপন্ন করে তখন তাকে আর্দ্র বিশ্লেষণ বলে। এখানে অনেক সময় অস্বচ্ছ যৌগ উৎপন্ন হয়, অস্বচ্ছ দ্রবণীয় যৌগ উৎপন্ন হয়, এই জন্য একে অধঃক্ষেপণ বিক্রিয়াও বলে। আর্দ্র বিশ্লেষণ যেমন আমরা সিলিকন, যেটা তোমাদের বইয়ে আছে, সিলিকন টেট্রাক্লোরাইড এর সাথে যদি আমরা পানি দিই তাহলে আমরা কি পাবো? আবার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে পানি দিলে কি হবে? প্লাস H2 পানি। তো সিলিকন টেট্রাক্লোরাইড প্লাস পানি, সিলিকন হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন পানি। তিনটা এখানে সমানুকরণ করলে আমরা কি হবে? ক্লোরিন, তারপরে হচ্ছে সমানুকরণ যদি আমরা করি তাহলে 4 হবে, এখানেও সমানুকরণ। তাহলে আমাদের সিলিকন টেট্রাক্লোরাইড বিক্রিয়া হবে সিলিকন হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক, এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরিক। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে অস্বচ্ছ দ্রবণীয় যৌগ, অদ্রবণীয়, এটা অদ্রবণীয় এই জন্য এটাকে অধঃক্ষেপণ বিক্রিয়াও বলা যেতে পারে। এ হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া হয়। এখানে পানি বিশ্লেষিত হয়ে বিক্রিয়া ঘটে, এখানে পানি বিশ্লেষিত হয়ে উৎপাদ উৎপন্ন হয়, পানি বিশ্লেষিত হয়, পানি ভাঙে। যেমন পানি বিশ্লেষিত হয় মানে এখানে হচ্ছে H2 পানি, এইটা ভাঙে হাইড্রোজেন প্লাস এবং হাইড্রক্সিল মাইনাস, পানি এইভাবে বিশ্লেষিত হয়ে উৎপাদ উৎপন্ন হয়, পানি বিশ্লেষিত হয়ে, যেটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ায় এখানে পানি বিশ্লেষিত হয়ে উৎপন্ন হয়। এবার পানি যোজন বিক্রিয়া, কি? পানি যোজন বিক্রিয়া যখন কোনো যৌগের সাথে পানি যুক্ত হয়, আয়নিক যৌগগুলো যখন পানির একাধিক অণুর সাথে যুক্ত হয় তখন তাকে বিক্রিয়া গঠন করে, তখন তাকে পানি যোজন বিক্রিয়া বলে। পানি যোজন বিক্রিয়া, এখানে পানি বিশ্লেষিত হয় না, এখানে পানি যোজন বিক্রিয়াটা হচ্ছে পানি আয়নিক যৌগগুলো যখন কেলাস বা স্ফটিক গঠনের জন্য পানির একাধিক অণুর সাথে যুক্ত হয় তখন তাকে পানি যোজন বিক্রিয়া বলা হয়। যেমন এখানে পানি হচ্ছে কেলাস আকারে মানে কেলাসিত হয়ে যুক্ত হয়, এখানে বিশ্লেষিত হয় না, পানি যোজন বিক্রিয়া। যেমন কপার সালফেট এখানে যদি আমরা 5 অণু পানি যুক্ত হয় তাহলে কি হবে?
আবার জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট এখানে 7 অণু পানি। ফেরাস সালফেট প্লাস ক্যালসিয়াম, তাহলে কি হবে, এখানে পানি কেলাসিত আকারে যুক্ত হবে, পানি শুধু এর সাথে যুক্ত হবে। কপার সালফেট, কপার সালফেট টু পানি, পেন্টাহাইড্রেট কপার সালফেট, এখানে হাইড্রেট পানি, পেন্টাহাইড্রেট কপার সালফেট। জিঙ্ক সালফেট, সাত অণু পানি। হেপ্টাহাইড্রেট জিঙ্ক সালফেট, ফেরাস সালফেট 7 অণু পানি, ফেরাস। হেপ্টাহাইড্রেট ফেরাস সালফেট, হাইড্রেট পানি। ক্যালসিয়াম সালফেট 6 অণু পানি। তাহলে হেক্সাহাইড্রেট ক্যালসিয়াম সালফেট। তাহলে এখানে পানি কেলাসিত হয়ে যুক্ত হচ্ছে, এখানে পানি বিশ্লেষিত হয় না, পানি কেলাসিত হয়ে যুক্ত হচ্ছে, এখানে কেলাস আকারে পানি যুক্ত হবে। এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়াটা কি? সমানুকরণ বিক্রিয়া যে বিক্রিয়ায় একটি যৌগের, যে বিক্রিয়া দুটি যৌগের আণবিক সংকেত, এক হলো গাঠনিক সংকেত আলাদা, আণবিক সংকেত, এখানে যে অণুর সংখ্যা এক হলো, এদের গঠন আলাদা। যেমন একে সমানুকরণ বিক্রিয়া বলে, অর্থাৎ একটা সমাণু থেকে একটা সমাণু তৈরি প্রক্রিয়াকে সমানুকরণ বিক্রিয়া বলা হয়। যেমন অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট NH4, অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেটকে যদি আমরা তাপ দিই, তাহলে অ্যামোনিয়াম সায়ানেটটা ইউরিয়ায় পরিণত হয়, ইউরিয়ায়। ইউরিয়ায় পরিণত হবে। এখানে অণুর সংখ্যা যতটা, এখানেও ততটা, এখানে অণুর সংখ্যা কিন্তু গঠন আলাদা, এটা আলাদা পদ্ধতি, অ্যামোনিয়াম সায়ানেট ইউরিয়া। তাহলে সমানুকরণ বিক্রিয়া, সমাণু থেকে সমাণু তৈরির প্রক্রিয়াকে সমানীকরণ বিক্রিয়া বলা হয়। আবার যেমন অ্যালকোহল, এইটাকে যদি আমরা তাপ, তাহলে কি হবে, ইথার, ইথার।
এটাকেও এখানে অণুর সংখ্যা একই। এখানে দুইটা দুইটা আলাদা জিনিস হলো এদের অণুর সংখ্যা এক, এই জন্য এগুলো হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। এখানে অণুর সংখ্যা এক থেকে গঠন আলাদা, একই যৌগ, অ্যালকোহল এটা হচ্ছে ইথার, অ্যামোনিয়াম সায়ানেট ইউরিয়া, কিন্তু এদের গঠন আলাদা। এটা হচ্ছে অণুর সংখ্যা একই, এটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় উচ্চ চাপ এবং তাপে ক্ষুদ্র 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 অণু একত্রে সংযুক্ত হয়ে বৃহদাকার অণুর সৃষ্টি করে। এখানে পলিমারকরণ বিক্রিয়ায়, যে বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অণু একসাথে সংযুক্ত হয়ে বৃহদাকার অণু সৃষ্টি করে তাকে পলিমারকরণ বিক্রিয়ায় বলে। ক্ষুদ্র অণু হতে বৃহদাকার অণু সৃষ্টির প্রক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। এখানে ক্ষুদ্র অণুটা হচ্ছে মনোমার এবং বৃহদাকার অণুটা হচ্ছে পলিমার। ক্ষুদ্র ক্ষুদ্র অণুযুক্ত বৃহদাকার অণু সৃষ্টি করে, এটা হচ্ছে পলিমার। যেমন আমরা লিখতে পারি, যেটা তোমাদের বইয়ে আছে, যেমন হচ্ছে এখানে উম 200°C তাপমাত্রায় 1200 অ্যাটম চাপে অক্সিজেন প্রভাগের উপস্থিতিতে ইথিলিনের অসংখ্য অণু পলিমার অণু পলিইথিলিনে পরিণত হয়, পলিইথিন অণু সৃষ্টি করে। যেমন তাহলে আমরা এতে কি পাচ্ছি, CH2 বন্ড CH2 বন্ড পলিথিন, এটা হচ্ছে পলিথিন, এটা ইথিলিন। ক্ষুদ্র অণু থেকে বৃহদাকার অণু সৃষ্টি হয় ইথিলিন থেকে, যেমন পলিথিন। তাহলে পলিমারকরণ বিক্রিয়াটা কি? পলিমারকরণ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অণু সংযুক্ত হয়ে একসাথে বৃহদাকার অণু সৃষ্টি করবে, এটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। মনোমার থেকে পলিমারের সৃষ্টি। ক্ষুদ্রটা, যেমন আমরা এই ক্ষেত্রে বলতে পারি ক্ষুদ্র ক্ষুদ্র যে কোনো জিনিস, যদি আমরা একটা বিল্ডিংকেই কল্পনা করি, বিল্ডিং আমরা যে ইট ব্যবহার করি এক্ষেত্রে, তাহলে আমরা ইটকে মনোমার এবং বিল্ডিংটাকে পলিমার হিসেবে বিবেচনা করতে পারি। এরূপ ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসগুলো সেইগুলো হচ্ছে মনোমার, এবং বৃহদাকারটা ক্ষুদ্র দিয়ে যেটা বড় কিছু সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে পলিমার। তাহলে হচ্ছে আদ্র বিশ্লেষণ, পানি যোজন, সমানুকরণ, পলিমারকরণে আমার মনে হয় কোনো সমস্যা নেই। তাহলে আমি এবার বাস্তব ক্ষেত্রে সংঘটিত কিছু বিক্রিয়া নিয়ে কথা বলবো। বাস্তব ক্ষেত্রে সংঘটিত কিছু বিক্রিয়া, যেমন লোহায় মরিচা পড়া, আয়রন বা ফেরাস বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সংস্পর্শে এসে ফেরিক অক্সাইড তৈরি করে, যেটা মরিচা। মরিচার সংকেত হচ্ছে এপি, এখানে এন এর অর্থ হচ্ছে এখানে পানির অসংখ্য অণু থাকে, এখানে পানির অসংখ্য অণু থাকে। মরিচা, মরিচা এটা হচ্ছে মরিচা, এখানে পানির অসংখ্য অণু থাকে, এই জন্য আমরা এন দ্বারা 1 2 3 অসংখ্য পানির অণুর সংখ্যাকে বোঝায়। ফেরিক অক্সাইড মরিচার সংকেত। তো হচ্ছে
ফেরাস বাতাসের আয়রন বাতাসের অক্সিজেন এবং জলীয় অংশের সংস্পর্শে এসে আয়রনের সাথে বিক্রিয়া করে মরিচা ঘটায়। মরিচা হচ্ছে ঝাঁঝরা জাতীয় পদার্থ, এজন্য বাতাসের অক্সিজেন এবং জলীয় অংশ সহজেই মরিচা লোহার লোহা সংস্পর্শে এসে বিক্রিয়া ঘটায়, ফলে এই লোহার তৈরি জিনিসপত্রগুলো একেবারে অকেজ হয়ে যায়, যেগুলো আমরা বাস্তব জীবনও দেখে থাকি, আমরা নিজেরাই যেগুলো পরীক্ষিত আর কি। এবার কপার বা অ্যালুমিনিয়ামের জিনিস, যেমন আমরা কপার বা অ্যালুমিনিয়াম জিনিস ব্যবহার করে থাকি, তো এইগুলো যখন বাতাসের সংস্পর্শে আসে, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, অক্সিজেনের সংস্পর্শে আসে, প্রথমেই এই কপার বা অ্যালুমিনিয়ামের উপর এক ধরনের আস্তরণ পড়ে, এক ধরনের আস্তরণ পড়ে, এই আস্তরণ ভেদ করে পরবর্তীতে বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্প এই কপার বা অ্যালুমিনিয়ামের সংস্পর্শে প্রবেশ করতে পারে না, যার জন্য এখানে বিক্রিয়া সাধিত হয় না। তাই কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, কপার এবং অ্যালুমিনিয়াম যখন বাতাসের অক্সিজেন এবং জলের সংস্পর্শে আসে, তখন প্রথমে কপার এবং অ্যালুমিনিয়াম অক্সাইডে কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ পড়ে, এই কারণে পরবর্তীতে আর সেগুলো ভেদ করে বাতাসের অক্সিজেন কপার এবং অ্যালুমিনিয়াম সংস্পর্শে যেতে পারে না, ফলে সেখানে বিক্রিয়া সংঘটিত হয় না, ফলে সেইগুলো নষ্ট হয় না, অর্থাৎ কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলোকে রক্ষা করে। তারপরে পিঁপড়া বা মৌমাছির জ্বালা নিরাময়, আমরা জেনে না জেনে অনেকেই মৌমাছি বা পিঁপড়াতে কামড় দিলে সেই ক্ষতস্থানে আমরা চুন লাগাই, কেন লাগালাম সেটা আমরা আসলে জানি না, এটা যে আসলে রসায়নের জ্ঞান সেটাও আমাদের জানা নেই, হয়তো কিছু সংখ্যক জানে কিন্তু আসলে না জানার ভাগে বেশি। তো যখন মৌমাছি বা পিঁপড়ায় আমাদের কামড় দেয়, ওই ক্ষতস্থানে আমরা জেনে না জেনেই পূর্ব থেকে শুনে আসা কথা অনুসারে চুন লাগাই। চুন কেন লাগাই? ক্ষতস্থানে ওই কামড়ে অ্যাসিড থাকে, কারণ যেই পিঁপড়া বা মৌমাছি আমাদের কামড় দিয়েছে সেই পিঁপড়ার মুখ বা মৌমাছির হলে অ্যাসিড ছিল, আর আমরা চুন লাগাই কারণ চুন ক্ষারক, এই জন্য ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়া প্রশমিত হয়ে লবণ পানি উৎপন্ন হয়, এখানে আমাদের জ্বালাটা বন্ধ হয়ে যায়। তো আবার শ্বসনে শক্তি উৎপাদন, আমাদের যে শক্তি উৎপন্ন হয় শ্বসন ক্রিয়ায়, শ্বসনে গ্লুকোজ অণু অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প এবং শক্তি উৎপন্ন করে। এবার আমাদের শরীরে বিপাক্রিয়ায় আমাদের পাকস্থলীতে কিছু হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয়, যা আমাদের পীড়াদায়ক, এই জন্য আমরা অ্যান্টাসিড ওষুধ খেয়ে থাকি। অ্যান্টাসিড ওষুধ হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। তো যখন আমরা অ্যান্টাসিড খাই, অ্যাসিড খাই, তখন এই ক্ষারকটা বিক্রিয়া করে আমাদের জ্বালাটা, পেটের পীড়াটা বন্ধ করে দিই, প্রশমিত হয় এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের পাকস্থলীতে জমা হয়, হাইড্রোক্লোরিক প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আবার হাইড্রোক্লোরিক প্লাস অ্যালুমিনিয়াম, এরা বিক্রিয়া করে প্রশমিত লবণ পানি উৎপন্ন করে। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি 2 অণু ক্লোরিন ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড 2 অণু পানি, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম
ক্লোরাইড প্লাস পানি, ক্লোরিন 3টা এখানে, তাহলে ক্লোরিন 3টা, ক্যালসিয়াম ক্লোরাইড এখানে, ক্লোরিন 2টা, ক্লোরিন 2টা, ক্লোরাইড 3টা, এখানে পানি 3টা। আচ্ছা, হচ্ছে এখানে হাইড্রোক্লোরিক ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক এবং অ্যাসিড বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, আবার হচ্ছে এটা ক্ষারক অ্যাসিড বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, যার কারণে আমাদের পাকস্থলীতে জমানো অ্যাসিড এর যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাই, জ্বালা পাই, যন্ত্রণাটা বন্ধ হয়ে যায়। আবার মিথেনের মানে মিথেন পোড়ালে আমরা, মিথেন বাতাসের অক্সিজেনে পোড়ালে কি পাই? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং জলীয় বাষ্প তাপ উৎপন্ন হয়, আমরা জানি। তো এখানে এটা মিশিয়ে দিই। মিথেনের জ্বালানি, মিথেনের জ্বালানি কি উৎপন্ন হয়? মিথেন একটা হাইড্রোকার্বন জৈব যৌগ। মিথেনকে যদি অক্সিজেনে পোড়ানো হয়, বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপ উৎপন্ন হয়। এখানে অক্সিজেন 2টা, তাহলে 2টা করবো, কার্বন একটা, আচ্ছা, এটা হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 4টা আছে, হাইড্রোজেন 2টা, 4টা। আচ্ছা, অক্সিজেন 2টা আছে, অক্সিজেন এখানে 2টা, 4টা। আচ্ছা, তাহলে মিথেনকে অক্সিজেনে পোড়ালে, বাতাসে অক্সিজেন পোড়ালে আমরা কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প পাই। কিন্তু মিথেনের অপ্রতুলতার কারণে কেন কালো ধোঁয়ার সৃষ্টি হয়? এখানে কেন মিথেনকে অক্সিজেনে পোড়ালে কালো ধোঁয়ার কেন সৃষ্টি হয়? কালো ধোঁয়ার কারণ হচ্ছে মিথেনের অপ্রতুল ব্যবহার, প্রয়োজনের তুলনায় মিথেনের কম ব্যবহার, যেটা প্রয়োজন সেটার অভাব। তাহলে এখানে আমরা 2 মোল অক্সিজেনের সাথে যখন আমরা মিথেনকে পোড়াচ্ছি, তখন কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন হচ্ছে। কিন্তু এই মিথেনকেই যদি আমরা 1.5 মোল পোড়াই, তাহলে কি হবে? তাহলে কার্বন মনোক্সাইড এবং 2 মোল পানি উৎপন্ন হবে। আবার এই মিথেনকে যদি আমরা 1 মোল অক্সিজেনে পোড়াই, তাহলে কি হবে? কার্বন প্লাস 2 মোল পানি উৎপন্ন হবে। তাহলে এই যে কার্বন মনোক্সাইড আর কার্বন, এই দুইটা কি করে? এখানে অপ্রতুল মিথেনের কারণে কার্বন মনোক্সাইড এবং পানি 2 মোল পানি এবং কার্বন 2 মোল পানি উৎপন্ন হচ্ছে। আর এই কারণে আমাদের রাস্তাঘাটে চলার সময় বা যে যানবাহনগুলো রাস্তাঘাটে চলাচল করে, সেইগুলো থেকে যে গ্যাস বা ধোঁয়াটা বের হয়, এই কার্বন মনোক্সাইড এবং কার্বনের কারণে সেটা কালো হয়। তাহলে আমরা অপ্রতুল অক্সিজেনের অভাবে, অপ্রতুল অক্সিজেন তুলনার যে কম, যেটা প্রয়োজন সেটা আমরা পাচ্ছি না। এই কারণে অক্সিজেনের স্বল্পতার কারণে আমরা দেখছি যে কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। কালো ধোঁয়ার কেন সৃষ্টি হয়? অক্সিজেনের স্বল্পতার কারণে। এখানে প্রয়োজনীয় অক্সিজেন যেটা, সেটার কারণে কার্বন ডাই অক্সাইড, পানি, এবং এখানে 1.5 মোল অক্সিজেন কার্বন মনোক্সাইড, 1 মোল অক্সিজেনে কার্বন। তাই এই জন্য আমরা এখানে কার্বন এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে, আর এইগুলোই হচ্ছে কালো ধোঁয়ার সৃষ্টির কারণ। এই হচ্ছে বাস্তব জীবনে সংঘটিত কয়েকটি বিক্রিয়া।
তো আজকে আমি এই পর্যন্তই আলোচনার কথা বলেছিলাম। আমার সংক্ষিপ্ত পরিসরে বইয়ে যতটুক আছে, যতটুক একেবারেই না বলা, খুব কম কথায় খুবই কম সময় আমি কথা বলেছি, যেটুক বললে তোমরা একটু বুঝবে। আমি বেশি বাইরে থেকে কিছু বলতে চাইনি, কারণ আমি এখানে শুধু বইয়ের টপিকটা নিয়ে শুধু ওই টপিকের উপর যেগুলো আলোচনা করেছি সেই কথাটাকে, সেই জিনিসটাকে আমি বোঝাতে চেয়েছি। এখানে আমি বাইরেতে কিছু বোঝাতে চাইনি। এখানে একদম ক্ষুদ্র থেকে জানার জন্য, মানে বইটাকে শুধু বোঝার জন্য আমি ওই লেভেলে টপিক গুলো আলোচনা করেছি। হয়তো পরবর্তীতে যখন আমি আহ সৃজনশীল যাব, পরবর্তী ভিডিওতে আমি হয়তো আরো অনেক তোমাদের প্রশ্ন থাকলে সেগুলো সলভ করব এবং আরো বিস্তারিত হয়তো বাড়িতে আলোচনা করব। কিন্তু এখানে প্রাথমিকভাবে শুধু টপিক গুলো যতটুকু কথা বলা হয়েছে, যতটুকু কথা না বললেই নয়, বা যতটুকু বললেই তোমরা বুঝতে পারবা, আমি মনে করি সেটুকুই যথেষ্ট। এই জন্য আমি খুব ক্ষুদ্র করে আলোচনা করছি, কারণ আমি চাই না যে বড় একটা কিছু সেন্টেন্স, বড় একটা বিক্রিয়া আমি বোর্ডে 10-10টা বিক্রিয়া লিখে চলে গেলাম, তোমরা কিছুই বুঝলা না, আর সেটা আমি লিখে চলে গেলাম, আমি বুঝাতে পারলাম না, এইরূপ কিছু বাড়িয়ে বাইরে থেকে অজানা জিনিস আমি, যেহেতু আমি প্রাথমিকভাবে আলোচনা করছি বইয়ের লেভেলের টপিক আছে, সেই টপিকের উপর ভিত্তি করে, এর জন্য আমি শুধু বইকে কেন্দ্র করে, ওই টপিকগুলো কেন্দ্র করে আমি সামান্য পরিসরে আলোচনা করছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। তোমরা যারা ভিডিও দেখছো বা দেখবে এরকম চিন্তা ভাবনা, তো আশা করছি সবাই আমাকে ফলো করো। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে, কোথাও কার কোনো সমস্যা আছে, সেটা আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, এই আশা নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।